হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি মৌসুমী সাহা চলে এসেছি পঞ্চম অধ্যায়ের একদম শেষ পর্যায়ে। আজকের আলোচনার বিষয় সংবিধানের প্রস্তাবনা কি সংশোধনযোগ্য আর বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য নিয়ে। তো চলো এ বিষয়ে কি বলা হয়েছে সেই আলোচনায়। সংবিধানের 368 নং ধারা অনুযায়ী প্রস্তাবনা সংশোধনযোগ্য কিনা তা নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। এর কারণ হলো প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত না হওয়ায় আইনগত দিক থেকে এর বিশেষ কোনো মূল্য নেই। এছাড়া প্রস্তাবনার সঙ্গে সংবিধানের মূল অংশের বিরোধ দেখা দিলে আদালত বিভিন্ন মামলায় প্রস্তাবনার পরিবর্তে সংবিধানের মূল অংশকেই গ্রহণ করেছে। সংবিধানের 368 নং ধারা অনুযায়ী প্রস্তাবনা সংশোধনযোগ্য কিনা কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্নটি সর্বপ্রথম উত্থাপন করা হয়। ওই মামলায় আবেদনকারীর মূল বক্তব্য ছিল 368 নং ধারায় প্রদত্ত সংবিধান সংশোধনের ক্ষমতা সীমাহীন নয়। প্রস্তাবনার মধ্যে ভারতীয় সংবিধানের প্রাথমিক উপাদানগুলি লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলির ক্ষতিসাধন করা যায় না। প্রস্তাবনা যেহেতু সংবিধানের অংশ নয়, সেহেতু 368 নং ধারার মাধ্যমে তা সংশোধনযোগ্য বলে বিবেচিত হতে পারে না। 1960 সালে বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট একই রায় দিয়েছিল, কিন্তু কেশবানন্দ ভারতী মামলায় অ্যাটর্নি জেনারেল আবেদনকারীর বক্তব্যের বিরোধিতা করে বলেছিলেন যে 368 নং ধারায় লিপিবদ্ধ সংবিধান সংশোধনের ক্ষমতা প্রয়োগ করে পার্লামেন্ট প্রস্তাবনাকেও সংশোধন করতে সক্ষম, কারণ প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই এই ধারার মাধ্যমে সংবিধানের অন্যান্য অংশের মতোই প্রস্তাবনাকেও সংশোধন করা যায়। এখন বলি কেশবানন্দ মামলাটি আসলে কি ছিল। কেরালার একটি হিন্দু ধর্মীয় মঠের প্রধান শ্রী কেশবানন্দ ভারতী মামলাটি 1970 সালে কেরালা সরকারের বিরুদ্ধে দায়ের করেছিলেন, যেটি মৌলিক অধিকার মামলা নামেও পরিচিত। তিনি এই যুক্তি দেখিয়েছিলেন যে কেরালা ভূমি সংস্কার আইন তার মৌলিক অধিকার লঙ্ঘন করছে। দীর্ঘদিন ধরে শুনানি চলার পর 1973 সালের 24শে এপ্রিল সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীর পক্ষেই রায় দেন, যেখানে আদালত রায় দিয়েছিল যে সংসদ সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে না, যেখানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আইনে শাসনের মতো বৈশিষ্ট্য রয়েছে। বলা যায় এই মামলাটি রাজনৈতিক বিষয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। এবার আসছি বেরুবারি মামলায় কি বলা হয়েছিল তা নিয়ে। বেরুবারি ইউনিয়ন মামলা 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির একটি যুগান্তকারী মামলা ছিল। মামলাটি সংশোধন এবং অন্য দেশে ভূখণ্ড হস্তান্তরে সংসদের ক্ষমতার বিষয়ে আলোচনা করা হয়েছিল। 1947 সালে ভারত বিভাগের পর এই বিরোধ দেখা দেয়। স্যার র্যাডক্লিফ দুই দেশের সীমানা নির্ধারণ করেছিলেন, কিন্তু বেরুবারি অঞ্চলের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। 1952 সালে পাকিস্তান এই অঞ্চলটি দাবি করে। 1958 সালে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরা অঞ্চলটি বিভক্ত করার জন্য জওহরলাল নেহেরু এবং ফিরোজ খান নুন চুক্তিতে স্বাক্ষর করেন। সুপ্রিম কোর্ট রায় দেয় যে বেরুবারির অর্ধেক পাকিস্তানে হস্তান্তর করা হবে এবং বাকি অর্ধেক ভারতের কাছে থাকবে। আদালত বলেছে যে সংবিধানের প্রস্তাবনা গুরুত্বপূর্ণ, কিন্তু এটি সরকার প্রদত্ত সংস্থার ক্ষমতার উৎস নয়। বেরুবারি ইউনিয়ন মামলা এই ধারণাটিকে আরও জোরদার করে যে জাতীয় সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ এবং অঞ্চল পরিবর্তনের সময় আইনি পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। এবার বলে দিই যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার কি পরিবর্তন করা হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার মধ্যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি শব্দ তিনটি সংযোজিত করা হয়। ওই সময় ভারতের বিভিন্ন অংশে বিচ্ছিন্নতাবাদী অশুভ শক্তির আবির্ভাব ও বিকাশের ফলে ভারতে জাতীয় সংহতি যেমন বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল,
তেমনি সাম্প্রদায়িক শক্তির আবির্ভাবের ফলে ভারতীয় ধর্মনিরপেক্ষতার সুমহান আদর্শ বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। তাই সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার সংশোধন ঘটিয়ে এইসব মৌলিক নীতিকে প্রস্তাবনায় সংযোজন করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এক্সেলওয়্যার বনাম ভারত ইউনিয়ন মামলায় এই অভিমত ব্যক্ত করেছিল যে প্রস্তাবনায় সমাজতন্ত্র কথাটির সংযোজন আদালত সমূহকে শিল্পের জাতীয়করণ এবং রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠার সপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবে। তাছাড়া ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা শব্দটি সংযোজন করা হলেও এই প্রস্তাবনায় বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা ২৫ থেকে ২৮ নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার জনগণকে দেওয়া হয়েছে। সুতরাং বলা যায় যে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে ৩টি মৌলিক নীতি সংযোজিত হয় সেগুলি আসলে প্রস্তাবনা ও সংবিধানের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বর্তমান ছিল। সংশোধনের মাধ্যমে সেগুলিকে সুস্পষ্টভাবে প্রস্তাবনার মধ্যে স্থান দেওয়া হয়। তো স্টুডেন্টস বুঝতেই পারলে যে পার্লামেন্টের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকলেও সেটিকে এমনভাবে প্রয়োগ করা যাবে না যার ফলে প্রস্তাবনা লিপিবদ্ধ নীতিসমূহের বৈশিষ্ট্যকে বিনষ্ট করা যায়। এবার তোমাদের বলে দিই কোন কোন দেশের সংবিধানকে অনুসরণ করে ভারতের সংবিধান রচনা করা হয়েছে। উদাহরণ হিসাবে বলা যায় যে ভারত সংসদীয় গণতন্ত্রের ধারাটি যুক্তরাজ্য থেকে গ্রহণ করেছে। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন যে ভারতীয় সংবিধান প্রণীত হয়েছে বিশ্বের পরিচিত সব সংবিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে। এবার চলে যাচ্ছি ভারতীয় সংবিধানের বিভিন্ন বিষয়গুলি বিশ্বের অন্যান্য যেসব দেশ থেকে গৃহীত হয়েছে সেই আলোচনায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে উপরাষ্ট্রপতি, আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ব্রিটিশ সংবিধান থেকে সংসদীয় সরকার গঠন, এক নাগরিকত্বের ধারণা, আইনের অনুশাসনের ধারণা, আইন প্রণয়ন পদ্ধতি ইত্যাদি বিষয় নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে পার্লামেন্টের দুটি কক্ষের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের ধারণা, কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের যুগ্ম তালিকা, ফরাসি সংবিধান থেকে প্রজাতন্ত্র ও প্রস্তাবনার স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শ, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংশোধনের পদ্ধতি, রাজ্যসভার সদস্যদের নির্বাচন, সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে মৌলিক কর্তব্য, প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচারের ধারণা, জার্মানির সংবিধান থেকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা, কানাডার সংবিধানের থেকে কেন্দ্রের হাতে অধিক ক্ষমতা সম্পন্ন একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যের রাজ্যপালকে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত করা, পরামর্শদানের ক্ষমতা সংক্রান্ত সুপ্রিম কোর্টের কার্যাবলী ইত্যাদি বিষয়গুলি নেওয়া হয়েছে। তো স্টুডেন্টস, এই সমস্ত দেশের সংবিধানের কিছু কিছু অংশকে অনুকরণ করেই ভারতবর্ষের বৃহত্তম লিখিত সংবিধান রচনা করা হয়েছে। স্টুডেন্টস, আমি এখানে পঞ্চম অধ্যায়ের সমস্ত বিষয়ে আলোচনা শেষ করলাম। এবার আমি পঞ্চম অধ্যায়েরই সংক্ষিপ্ত প্রশ্নগুলি দ্রুত আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হলো, ব্রিটেনে মহাসনদ রচিত হয়েছিল কোন সালে? সঠিক উত্তরটি হবে ১২১৫। পরবর্তী প্রশ্নটি হলো, ব্রিটেনে অধিকারের বিল রচিত হয়েছিল কোন সালে? সঠিক উত্তরটি হবে ১৬৮৯। পরবর্তী প্রশ্নটি হলো, ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল কোন সালে? সঠিক উত্তরটি হবে ১৯৪৯। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের গণপরিষদে মোট সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তরটি হবে ৩৮৯। পরবর্তী প্রশ্নটি হলো, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে সচ্চিদানন্দ সিংহ। পরবর্তী প্রশ্নটি হলো, গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের মধ্যে স্বাধীনতা সংগ্রামে চিন্তা ও চেতনা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় উক্তিটি করেছেন? সঠিক উত্তরটি হবে বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্নটি হলো,
গণপরিষদে প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা কত ছিল? সঠিক উত্তরটি হবে 296টি। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদে প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট 296টি আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী হয়েছিল কটি আসনে? সঠিক উত্তরটি হবে 208টি আসনে। পরবর্তী প্রশ্নটি হল, 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে কত দাঁড়ায়? সঠিক উত্তরটি হবে 82.86 ভাগে। পরবর্তী প্রশ্নটি হবে, দুঃখ দারিদ্র্যতে অবসান ঘটানো, বৈষম্য ও শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হবে গণপরিষদের লক্ষ্য। এই মন্তব্যটি কে করেছেন? সঠিক উত্তরটি হবে রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদের প্রধান কাজ ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে। মন্তব্যটি কে করেছেন? সঠিক উত্তরটি হবে গ্রেনফিল অস্টিন। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদের প্রথম অধিবেশন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হবে 1946 সালের 9 ডিসেম্বর। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব কে উপস্থাপন করেছিলেন? সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদকে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা বলে কে চিহ্নিত করেছিলেন? সঠিক উত্তরটি হবে উইনস্টন চার্চিল। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে B.R. আম্বেদকর। পরবর্তী প্রশ্নটি হল, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1949 সালের 26 নভেম্বর। পরবর্তী প্রশ্নটি হল, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1950 সালের 26 জানুয়ারি। পরবর্তী প্রশ্নটি হল, খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট ধারা ও তফসিলের সংখ্যা কত ছিল? সঠিক উত্তরটি হবে 315টি এবং 13টি। পরবর্তী প্রশ্নটি হল, খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি কে পরিহাস করে একটি ড্রিফটিং কমিটি বলে অভিমত করেছিলেন কে? সঠিক উত্তরটি হবে নাজির উদ্দিন আহমেদ। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলে কে বর্ণনা করেছিলেন? সঠিক উত্তরটি হবে ভাইকাউন্ট সাইমন। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে কে বর্ণনা করেছেন? সঠিক উত্তরটি হবে আইভার জেনিংস। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য ছিল প্রায় সবটাই রাজনৈতিক, তার সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য বলে আদৌ কোনো কিছু ছিল না। মন্তব্যটি কে করেছেন? সঠিক উত্তরটি হবে K.T. শাহ। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত, এ কথা কে বলেছেন? সঠিক উত্তরটি হবে গ্রেনভিল অস্টিন। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদের গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে নেহেরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ ও আজাদ বিশেষভাবে ক্রিয়াশীল ছিলেন বলে এই গোষ্ঠীর প্রাধান্যকে কংগ্রেস আলিগার্কি বলে অভিহিত কে করেছেন? সঠিক উত্তরটি হবে গ্রেনফিল অস্টিন। পরবর্তী প্রশ্নটি হল, কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না, এই মন্তব্যটি কে করেছিলেন? সঠিক উত্তরটি হবে গ্রেনফিল অস্টিন। গণপরিষদে সাধারণের জন্য কত আসন ছিল? সঠিক উত্তরটি হবে 292টি। পরবর্তী প্রশ্নটি হল, গণপরিষদে মুসলমানদের জন্য
কটি আসন ছিল? সঠিক উত্তরটি হবে ৭৮টি। পরবর্তী প্রশ্নটি হলো, গণপরিষদে শিখদের জন্য কটি আসন ছিল? সঠিক উত্তরটি হবে ৪টি। পরবর্তী প্রশ্নটি হলো, গণপরিষদে স্থায়ী সভাপতি হিসেবে কে নিযুক্ত হন? সঠিক উত্তরটি হবে রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্নটি হলো, গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল? সঠিক উত্তর হবে 14%। এবার কলাম ম্যাচিং নিয়ে আলোচনা করা যাক। আমি সরাসরি তোমাদের উত্তরগুলি বলে দেব। ব্রিটিশ সংবিধান আইনের অনুশাসনের ধারণা। অস্ট্রেলিয়ার সংবিধান কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের ক্ষেত্রে যুগ্ম তালিকা। জাপানের সংবিধান আইনের দ্বারা প্রতিষ্ঠিত। আইরিশ সংবিধান রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। সমাজতান্ত্রিক রাষ্ট্র 1976 খ্রিস্টাব্দ। ভারত সরকার বনাম মদন গোপাল মামলা 1954 খ্রিস্টাব্দ। মার্কিন সংবিধান 1787 খ্রিস্টাব্দ। ভারতীয় সংবিধান কার্যকর 1950 খ্রিস্টাব্দ। তো স্টুডেন্টস, পঞ্চম অধ্যায় আলোচনা এখানেই শেষ করলাম। তোমাদের কোনো বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। নমস্কার।